ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ভোরের আলো ফুটতে না ফুটতেই বাহির থেকে প্রচণ্ড রকমের চেঁচামেচি শোনা গেল। বাড়ির বাহিরে চেয়ারম্যানের ছেলে কাই তার দলবল সহ হাজির হয়েছে। কেউ ভয়ে বাড়ির বাহিরে বের হচ্ছে না দেখে তারা ভাঙচুর শুরু করে দিল। বাধ্য হয়ে জেহব আর তার বড় ভাই সবিন এবং তার ছেলে বোগাম মিলে বাড়ি থেকে বের হয়ে আসলো। কাই জেহবকে দেখেই উদ্দেশ্য করে বলল, এই যে শ্বশুর, কোথায় লুকিয়ে রেখেছেন আপনার মেয়েকে? তাড়াতাড়ি নিয়ে আসুন, আজ আমি ওকে না নিয়ে ফিরবো না। জেহব বুঝতে পারল না, যদি তে তাদের সাথে না থেকে থাকে তাহলে গেল কই? চোখে মুখে তাকে ধোঁয়াশা ধরে গিয়েছে। তিনি সেটা কাইকে বুঝতে দেননি, বরং ভেতরে ভেতরে চেপে গেলেন। বললেন, আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব না, এটা তো আমি আগেই বলেছি। আর কতবার বললে শুনবেন আপনি? কাই একবার যেটা চায় সেটা নিজের করেই ছাড়ে। আমার এখন আপনার মেয়েকে ভালো লেগেছে, তাই তাকে আমার চাই। কতজনের এমন বড় ঘরের ছেলের হাতে আর মেয়ের বিয়ে দেবার সৌভাগ্য থাকে বলেন? আপনার কি চাই শুধু এটা বলেন, যত টাকা লাগে আমি দেব, বিনিময়ে আপনার মেয়ে থেকে আমার হাতে তুলে দিন। ক্ষমতার দাপটে হাঁটুর সমান বয়সী ছেলে হয়েও যাচ্ছে তাই ব্যবহার করছে কাই। অথচ জেহব আজ ক্ষমতার অভাবে কিছুই করতে পারছে না। সমাজে ক্ষমতাহীন অভিভাবক হয়ে বুঝি বড্ড বেশি ভুল করে ফেললেন তিনি, ভেবে তার ভিতরটা চোরমার হতে লাগলো। অনেক হুমকি ধমকির পর শেষে সোজাসাপটা জানিয়ে গেল, আগামী 5 দিনের মধ্যে তেকে তার হাতে তুলে না দিলে তারা অন্য ব্যবস্থা গ্রহণ করবে। এমন ব্যবস্থা নেবে যেন ইহকালে তার পরিবার সমাজের সামনে মুখ না দেখাতে পারে। কাই সহ তার দলবল চলে গেল। যেহেতু প্রস্তুতি নিল তিনি থানা যাবেন। রোজ ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কোন দাবিতে থানা যাবেন আপনি? কেন, তুমি কি আমার থানা যাবার কারণটা জানো না? আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর কাইয়ের এই হুমকি, থানা পুলিশের সাহায্য ছাড়া আমার হাতে আর কিছু নেই। তাই বলে ঘরের ব্যাপার থানা পুলিশ পর্যন্ত গড়ালে আমি আমার মেয়েকে কিভাবে পাত্রপক্ষের সামনে নিয়ে যাব? একটা মেয়ের কথা ভাবলেই তো হবে না? আমার মেয়েকে কি আমি ছাতে তুলে ধুঁয়ো দেবো নাকি? দেখো রোজ, তে যেমন আমার মেয়ে, তেমনি লুসিও তোমার সাথে সাথে আমারও মেয়ে। তাই 2 মেয়ের ভবিষ্যতের কথাই আমাকে চিন্তা করতে হবে। বেশ, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমিও বলে রাখছি, কান খুলে শুনে নাও। যদি তুমি থানায় যাও তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য, তখন তুমি তোমার মেয়েকে নিয়ে থেকো। এই কথা বলে হনহন করে রোজ ঘরের ভেতর চলে যায়। জন্মের সময় মাকে হারাইতে, তাই তার দাদি মায়ের অভাব গোছাতে ছেলেকে আরেকটা বিয়ে করান, বউ হিসাবে আনেন রোজকে। বিয়ের আগে রোজের ব্যবহার খুবই মুগ্ধ করেন তাকে। জেহব যদিও বিয়েতে রাজি হচ্ছিলেন না, তার মন জুড়ে শুধুই ন্যান্সি, তাই অন্য কোনো মেয়েকে তার স্ত্রী হিসাবে মেনে নিতে পারেননি তিনি। ছোট্ট তেটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন থেকে কথা বলতে শিখেছে মায়ের জন্য চোটপাট করত। এজন্যই একসময় মায়ের পীড়াপিড়ি আর ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে জেহব বিয়ে করতে রাজি হলো। বিয়ের কয়েক বছর বেশ ভালোই কাটছিল। রোজও থেকে অনেক আদর করত, সেটা দেখে সবার চোখ জোড়াতো। ভাবতো সব সৎ মায়েরা হয়তো এক হয় না।
বিয়ের 2 বছর বাদে তখন তের 6 বছর বয়সে লুসির জন্ম হয়। তারপর থেকে রোজের চোখে বিরক্তির কারণ হতে শুরু করলো তে। যেমনটা আর বাকি সবার ক্ষেত্রে হয়, তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সবচেয়ে বেশি বিপত্তি বাঁধল কিছুদিন পূর্বে যখন কায় বাড়ি বয়ে এসে ঝামেলা বাঁধে গেল। তখন থেকে রোজ সবার চোখের সামনেই তেকে চক্ষুশূলে রূপান্তরিত করলো। কথায় আছে না, মা মারা গেলে বাবাও পর হয়ে যায়। এদিক থেকে তের সাথে ভিন্ন কিছু ঘটেছিল। বরঞ্চ বাবা তার 2 মেয়েকে সব সময় সাপোর্ট করে। যাই করেন 2 মেয়ের পছন্দই করবেন। মেয়েরা যেন তার 2 নয়ন। মাথায় আঘাত পাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে তে। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। মাথাটা তখনও বেশ ভারী হয়ে আছে। মাথায় ব্যান্ডেজ পেঁচানো, এক হাতে স্যালাইন পুশ করা। শরীরের অনেক জায়গায় ব্যথা অনুভব করলো তে। নড়ার মতো শক্তিও তার শরীরে নেই। মধ্যবয়স্ক একজন নার্স তেকে চোখ মেলে তাকাতে দেখে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে ম্যাম? তে বলল, জি মোটামুটি ভালো লাগছে। তখন নার্সটি বলল, কোনো ব্যাপার না, আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? মানে কি হয়েছিল আমার? ও, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাদের গাড়িতে হয়েছিল ওনারা আপনাকে এখানে নিয়ে এসেছেন বলে নার্স সেখান থেকে চলে গেলেন। তে মনে করতে চাইল তার সাথে তখন ঠিক কী ঘটেছিল যার জন্য এখন এই অবস্থা। মনে পড়তে মুহূর্তে শিউরে উঠল সে, সাথে সাথে গায়ে মৃদু কম্পন তুলল। মনে পড়ে গেল পিছনে কায়ের লোকেরা তাকে ধাওয়া করেছিল। সেও তাদের থেকে নিজেকে বাঁচাতে প্রাণপণ দৌড়াচ্ছিল। এইভাবেই একসময় মেন রোডে চলে এসেছিল। কিন্তু রাস্তায় গাড়িগুলো দ্রুত সামনের দিকে ছুটছিল, যার ফলে রাস্তা পেরিয়ে ওপাশে যাওয়াটা তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওই মুহূর্তে মনে তখন একটাই চিন্তা ওকে দিচ্ছিল, তার নিজের এবং নিজের পরিবারের সম্মান বাঁচাতে যদি তার জীবন বিসর্জন দিতে হয় তবে তাই হোক, তবুও নিজেকে ওই লম্পট ছেলেটার হাতে তুলে দেবে না। তে সুযোগ বুঝে রাস্তার ওই পাশে চলে যেতে এসেছিল, কিন্তু তারপরও একেবারে কিনারে আসার পরপরেই তার সামনে একটি দ্রুত গতিতে কার এসে পড়ে। কারটির সাথে ধাক্কা লেগে নিমিষে তে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালে দেখতে পাই। না জানি কত সময় ধরে এখানে পড়ে আছে সে। বাসায় কি কেউ জানে তার অ্যাক্সিডেন্টের খবর? আশেপাশে পরিচিত কাউকে দেখতে পেল না তে, এমনকি মধ্যবয়স্কা সেই নার্সটিকেও না। কিছুক্ষণ পরে নার্সটির দেখা মেলে। তে তার থেকে জানতে পারলো তাকে গতকাল সন্ধ্যায় এখানে অ্যাডমিট করা হয়েছে এবং চিকিৎসার সম্পূর্ণ খরচের ব্যবস্থা করেছেন যারা তাকে নিয়ে এসেছে তারাই। তাই যাওয়ার সময় তাকে আর কোনো খরচ দিতেও হবে না। নার্সকে তে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি চেনেন তাদের, কিংবা তাদের যাওয়ার আগে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে আপনাকে? নার্স মাথা নাড়ালেন, মানে সে জানে না। তাই নার্সকে অনুরোধ করে তে বাবাকে কল দিল। 2 বার রিং হওয়ার পরেও বাবা ফোন তুললেন না। তাই ভেবেচিন্তেই দাদির নাম্বারে ডায়াল করলো। দাদি হয়তো আশেপাশে কোথাও ছিলেন। তিনি রিসিভ করলেন। দাদির কণ্ঠস্বর শুনেই তে ধরা গলায় বলল, দাদু আমি তে। প্রিয়ঙ্কা নাতনির কণ্ঠস্বর শুনতে পেয়ে আবেগে কেঁদে দিলেন। আপু কই আছো তুমি? তুমি আমার ঘরে না বললা, না জানাইয়া কোথায় গেলা? জানো তোমার বাপ কত খুঁজতেছে তোমারে। দাদু আমি কোথাও যাই নাই, আপনি বাবাকে ফোনটা দেন, উনি কই আছেন? আমি ওনাকে ফোনে পাচ্ছি না। প্রিয়ঙ্কা এবার হাঁক ছেড়ে ডাকলেন ছেলের উদ্দেশ্যে, বাপ কই গেছো, তাড়াতাড়ি এখানে আসো। যেহব তখন বাহিরে উদাস মনে বাড়ির পেছনে পুকুর পাড়ে বসেছিলেন। এক মনে তিনি আকাশের দিকে তাকিয়ে তের কথাই ভাবছিলেন। আসার সময় করে ফোন নিয়ে আসেননি, তাই তের ফোন তুলতে পারেননি। মায়ের গলার আওয়াজ শুনে যেহব বসা থেকে উঠে দাঁড়ালেন। অনেকটা দৌড়ে মায়ের কাছে গেলেন। তখনই যেহবের মা তার দিকে ফোনটা এগিয়ে দিতেই তিনি ফোনটা কানে ধরলেন।
তে ফোনের ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ, আমাকে ওরা একা পেলে মেরে ফেলবে, প্লিজ তুমি এসে আমাকে নিয়ে যাও। তুই কোথায় আছিস মা, আমাকে শুধু একবার বল, বাবা এক্ষুনি আসছি তোর কাছে। তে হসপিটালের নাম বলতে যেহব তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। তখনই তের দাদি বেঁকে বসলেন, তিনিও যাবেন নাতনিকে আনতে। যেহব বোঝালেন তিনি বয়স্ক মানুষ, বাহিরে যদি চেয়ারম্যানের ছেলে কোনো ঝামেলা বাঁধে তাহলে তিনি মুশকিলে পড়বেন, তাই সময় নষ্ট না করে বেরিয়ে গেলেন। এমনকি বাড়ির বাকি সদস্যদেরও জানালেন না। যেহব বাড়ির বাহিরে ভাইপো বোগামকে দেখতে পেলেন এবং তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। ঘণ্টাখানিক সময় অতিবাহিত হওয়ার পরে যেহব তের কেবিনে প্রবেশ করলেন। মেয়েটার চোখ মুখ অনেকটা শুকিয়ে গেছে। যেহব মেয়েকে পেয়ে যেন ধোঁয়াধা মরুর মাঝে একটুখানি পানির হদিশ পেল। তে বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে ফেলল। যেহব আর আজ নিজেকে আটকাতে পারেনি। তারপর তেকে বাসায় নিয়ে আসা হয়। বাড়িতে পা রাখতে এসে জড়িয়ে ধরলেন দাদি। জ্যাঠা জেঠিমাও ছুটে এলেন তার দিকে। শুধু এলেন না তার মা রোজ, এমনকি লুসিকেও আসতে দেয়নি। তিনি চান না লুসি তের ছায়াটুকু মারুক, না হলে লুসির সাথেও এরকম ঘটনা ঘটবে। সবার মুখে একটাই প্রশ্ন, সারা রাত কোথায় ছিল, তার এই অবস্থায় বা হলো কি করে। কালকের ঘটনা সবটা খুলে বলল তে। তখনই দাদি জানালেন নাতনিকে আজকে তার কাছে রাখবেন। রোজের হাবভাব ভালো লাগছে না তার কাছে, কেন জানি মনে হচ্ছে ঘরে গেলে মেয়েটার উপর আবার চেঁচামেচি করবে। একে তো মেয়েটার ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছে, তার উপর শরীরের এই অবস্থা, এখন ঘরে গেলে যদি রোজ তাকে উল্টোপাল্টা কিছু বলে বসে তাহলে তে আরো ভেঙে পড়বে। তে স্বাস্থ্যের দিকে তাকিয়ে যেহব রাজি হয়ে গেল। তবে ভিতরে ভিতরে তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিল। হাতে স্যালাইন পুশ করানোর কারণে সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি তার। বাড়িতে ফেরার আগ পর্যন্ত খাবার কোনো মন মানসিকতা ছিল না। দাদি রান্নাঘর থেকে খাবার এনে খাইয়ে দিলেন, তবে বেশিরভাগটুকুই পাতে রয়ে গেল। খাওয়া দাওয়া থেকে শুরু করে নিত্যদিনকার সকল কর্মকাণ্ড থেকে মন উঠে গেছে তার। মনের মধ্যে সব সময় এখন ভীতি কাজ করে, এই বুঝি কায় দলবল নিয়ে এসে পড়ে। কেন তার জীবনের এমন অমাবস্যা ঘনিয়ে এলো? কই কিছুদিন আগেও তো দিব্যি সবার সাথে হেসে খেলে কাটিয়েছে। প্রিয়ঙ্কা অনেক চেষ্টা করেছে বাকিটুকু খাওয়ানোর, কিন্তু পারেনি। শেষে এতটুকুতেই তিনি তেকে ওষুধ খাইয়ে চলে গেলেন। লুসি অনেকক্ষণ যাবৎ দাদির রুমের আশেপাশে ঘুরঘুর করছে। মায়ের পেটের বোন না হলেও তেকে সে নিজের বোন বলে মানে। তাদের মা একজন না হোক, বাবা তো একজনই। ছোট থেকে লুসি খেয়াল করেছে তার মা যতটা তাকে আদর করে ঠিক ততটাই অবহেলা করত তেকে। তে চুপচাপ সবটা সহ্য করত। লুসি এই তো সেদিনও জিজ্ঞেস করেছিল, আপু তোমার খারাপ লাগে না আম্মু যে তোমার সাথে কখনো ভালো ব্যবহার করে না? তে তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি ফুটিয়ে বলতো, কে বলেছে তোকে আম্মু আমাকে আদর করে না? আম্মু বলে যে ডাকতে দেয়, এটাই বা কম কিসের? অনেকে তো দেখি আম্মু ডাকার সেই মানুষটা অবশিষ্ট থাকে না, আমি যে ডাকতে পারি সেটাই অনেক। তে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। লুসি যে এসেছিল সেটা এতক্ষণে টের পেয়েছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এভাবে একধারে দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে না বুঝি? লুসি মুখে হাসি ফুটিয়ে বলল, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম তুমি আসলেই ঘুমিয়েছো নাকি। লুসির চোখে মুখে অপরাধবোধ কষ্ট ফুটে উঠেছে, কিন্তু কিসের অপরাধবোধ সেটা বুঝতে পারছে না তে। যে লুসি ছোটবেলা থেকে সব আবদার তাকে করত, সে লুসি আজ তার থেকে দূরত্ব বজায় রাখছে। হয়তো মায়ের কড়া নির্দেশ তের থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে। আগে তিনি তেকে অপছন্দ করলেও কখনো লুসিকে তার থেকে দূরে সরিয়ে রাখেননি, তবে নিত্যদিনকার খোঁটা দেওয়া থেকেও আবার বিরত থাকতেন না।
এ বাড়িতে থাকতে হলে তাকে গন্ডারের চামড়া গায়ে দিয়ে থাকতে হবে, সেটা সে অনেক আগেই বুঝে গিয়েছে। জেহব মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নিলেন, যেটা তার মাকে ছাড়া আর কাউকে জানাবেন না বলে ঠিক করে রেখেছেন। তেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চাইতে এটা অনেক ভালো। জেহব তার মাকে জরুরি তলবে আড়ালে ডেকে নিয়ে গেলেন। সবটা শুনে ওনারও পছন্দ হলো। আপাতত এটা ছাড়া আর কোনো উপায়ও যে নেই। রাত্রিবেলায় লুসিকে পাঠালেন তের দাদির ঘর থেকে তাকে নিয়ে আসতে। তে ঘরে আসতে তিনি তাকে বলে গেলেন জামা কাপড় গুছিয়ে রাখতে। লুসিকেও সাথে রেখে গেলেন। আজকের রাতটা লুসি যেন তার সাথে কাটায় এবং তার গোছানোর কাজে সাহায্য করে। তেকে সামনে বসিয়ে রেখেই লুসি গোছানোর কাজে হাত লাগানো শুরু করে দিয়েছে। রুমের বাহির থেকে রোজের চিৎকার শোনা যাচ্ছে। তিনি জানতে চাইছেন এসব কি হচ্ছে, তিনি কি করতে চাইছেন। জেহব মুখে কোনো কথা বলছেন না, চুপচাপ প্রস্তুতি নিচ্ছেন। ভোরবেলায় তিনি তেকে নিয়ে এবং নিজের মাকে নিয়ে বেরিয়ে যাবেন।